আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার অবনতি, অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই সমঝোতা। ভোটারদের নিরাপত্তায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিইসি। নির্বাচনকে সামনে অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দেশটির সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা। ঢাকার উদ্দেশ্যে কাল লন্ডন ছাড়বেন তারেক রহমান। বরণ করতে প্রস্তুত বিএনপি। অর্ধ কোটিরও বেশি লোক সমাগমের আশা। শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুমকি। এবং চর দখলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় গুলিতে 5 জন নিহত, আহত অন্তত 10। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। আজকালের মধ্যেই অন্য শরিকদের সাথে বিএনপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমমনা দলটিকে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 মোট 4টি আসনে ছাড় দেয়া হয়েছে, যেখানে প্রার্থী দেবে না বিএনপি। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। এবং আমরা যখন চূড়ান্ত ভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব। বিএনপি নীতি নির্ধারক আর জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অংশ হিসেবেই এই সমঝোতা। আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। অন্যান্য শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। থ্যাংক ইউ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিশেষ করে সংখ্যালঘু ভোটার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন সিইসি। এ সময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় আইন প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সমর্থন ও সহায়তা করবে কমিশন। এ সময় নির্বাচনকে সুষ্ঠু করতে সঠিক দায়িত্ব পালনের আশ্বাস দেন মাঠ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। এ সময় মাঠ পর্যায়ে কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ, করণীয় ও মতামত তুলে ধরেন। নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে উল্লেখ করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়সঙ্গত সব কর্মকাণ্ডের ব্যাপারে নির্বাচন কমিশন পরিপূর্ণ সমর্থন করবে। আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাই গ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেইভাবে পুলিশিং করবে। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব, দিস ইজ নট টলারেটেড। এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর আহ্বান জানায় নির্বাচন কমিশন। All persons including the police personnel and all other persons involved in the process engaged in election reasonably কোনো পথ ছাড়া যদি ওনার উপর দায়িত্ব, যে দায়িত্ব অর্পিত হয়েছে আইন কর্তৃক, সে আইন কর্তৃক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া এবং বয়োবৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে রিটার্নিং অফিসারদের বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি AMM নাসির উদ্দিন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাতে পারে পরবর্তী দিনগুলোতে, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। আই ওয়ান্ট অ্যান ইলেকশন হুইচ ইজ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, নিউট্রাল, প্রফেশনালি কাজ করবেন ইনশাল্লাহ, কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করলে এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা স্মরণীয় সুষ্ঠু নির্বাচন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সব ঠিক থাকলে বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে 1/2 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া ব্যাপক প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সহ নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। দেশের মাটিতে দলের প্রাণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। 18 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয়, ঐতিহাসিক করে রাখতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। পূর্বাচলের 300 ফিট সড়কে চলছে সম্বর্ধনা মঞ্চ নির্মাণ সহ সামগ্রিক প্রস্তুতির কাজ। সিনিয়র নেতারা পালা করে উজ্জীবিত কর্মী সমর্থকদের নিয়ে আয়োজনের নানা দিক তদারকি করছেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানালেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দল। সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে তাকিয়ে আছেন, উদ্গ্রীব, উন্মুখ। তাকে এক নজর দেখবেন, দুটো কথা শুনবেন। চেয়ারপারসনের যে নিরাপত্তা টিম CSF বলি আমরা, সেটার সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি মহল থেকে আমরা ইন্টেলিজেন্স এবং অন্যান্য সহায়তা, পুলিশি সহায়তা সব পাচ্ছি।
এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সন্ধ্যা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে পা রাখার পরই তারেক রহমানকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় হাইকমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী বলে মনে করে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। মঙ্গলবার 10:45টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি সদস্য। ভারতের সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন অর্থ উপদেষ্টা। দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক ঠিক রাখতে 50,000 টন চাল আমদানি করা হচ্ছে। অব্যাহত রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। উপদেষ্টা জানান, ভারত বিরোধী কর্মকাণ্ড পরিস্থিতি জটিল করছে, যা সরকারের বক্তব্য নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কের অবনতি শুরু হয়, যা স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় ঠেকেছে। দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। একাধিকবার তলব করা হয়েছে হাইকমিশনারদের। ভারতে বন্ধ রয়েছে ভিসা কার্যক্রম। তবে প্রতিবেশী দেশের সাথে অন্তর্বর্তী সরকার এমন সম্পর্ক চায় না বলে জানালেন অর্থ উপদেষ্টা। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারগুলো না, ইকোনমিকের সাথে বললাম। রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাইকমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। তিনি জানান, সম্পর্ক উন্নয়নে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন প্রধান উপদেষ্টা। দেশটি থেকে 50,000 টন চাল আমদানি করা হচ্ছে। না সেটি আমি বলছি, এগুলি যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না। তো এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চটেতে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস। তো না ওরা ভালো হবে, আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে ওরা। ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করতে তৃতীয় কোনো দেশ ইন্ধন দিচ্ছে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। উপদেষ্টা পরিষদে রদবদলের বিষয়ে তথ্য নেই বলে জানান অর্থ উপদেষ্টা। না, আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আর আমি
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার দাবিতে ২৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। শাহবাগের শহীদি শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই হত্যার বিচার না করা হলে ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও ৩০ দিনের মধ্যে বিচার নিশ্চিত এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে শহীদি শপথের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ থেকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। শপথের আগে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি তার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সহিংসতা চান না তারা, তবে শহীদ হাদির রক্তের বদলা নিবে ইনকিলাব মঞ্চ। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান সমুন্নত রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেন। এদিন সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। মাননীয় ট্রাইব্যুনাল মোট 4টি অভিযোগ গঠন করেছেন 17 জন আসামির বিরুদ্ধে। আগামী 21শে জানুয়ারি ওপেনমেন্ট এবং প্রথম সাক্ষী গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ। সাক্ষীদের নিরাপত্তাহীনতার বিষয়ে আমরা বারংবারই সোচ্চার এবং তাদের নিরাপত্তার বিষয়টা, যেহেতু তারা এই মামলায় সাক্ষী হয়েছেন, তাদের বিষয়ে যখনই কোনো ক্রেডিবল থ্রেট আমরা পাই, আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য। নোয়াখালীর হাতিয়ার জাগলাচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 8 থেকে 10 জন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনী জাগলাচরের কিছু জমি বিক্রি করে। অন্যদিকে শুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও ওই চরের কিছু জমি বিক্রি করে। এ নিয়ে বিরোধে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন সহ 4 জন গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জন মারা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জামাতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনে ভোটের মাঠে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এই আসনে ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, দাঁড়িপাল্লার অধ্যক্ষ আশরাফুল হক মাঠ চষে বেড়াচ্ছেন। আর এনসিপির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনায় জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। অন্যদিকে প্রার্থী পরিবর্তনের আশায় ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতা কফিল উদ্দিন। উত্তরার সাথে রাজধানীর অন্যান্য এলাকার উন্নয়ন বৈষম্য দূর করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। রাজধানীর উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও ভাটারা থানা এলাকার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা 18 আসন। রেললাইনের পশ্চিমে উত্তরায় পরিকল্পিত নগরায়ন হলেও পূর্বে উত্তর ও দক্ষিণখান এবং খিলক্ষেত এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ঘনবসতি। সরু রাস্তার কারণে সবসময় জ্যাম লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় তুরাগ ও দক্ষিণখানের অনেক এলাকা। ভোটে জিততে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি।
মতবিনিময় আর ঘরোয়া বৈঠক করে সাজাচ্ছেন পরিকল্পনা। আসলে বিএনপিতে রয়েছে বিভাজন। ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা। খুবই আশাবাদী, আমি খুবই মনের স্পিরিট নিয়ে আমি বলতে পারি, আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। এই মনোনয়ন পেয়ে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এবং এই এলাকার লোকজন আমার সাথে আছে। আমার জন্য তাদের জীবন বাজি রেখে হলো ভোট যুদ্ধে নামবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট তাদের নিজস্ব ভোট তারা নিজেরা প্রদান করবে। মিছিল মিটিং আর বড় বড় শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় জামায়াতের প্রার্থী আশরাফুল হক। মানুষের মধ্যে একটা জাগরণ আসছে এবং সত্যিকার অর্থেই তারা একটা পরিবর্তন চাচ্ছে। মানুষের আস্থা জামাত ইসলামের উপরে তারা দেখাতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের মনোনয়ন পেয়ে চাঙ্গা বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে আসামি হন 350 মামলার। তার প্রত্যাশা জনগণ এর মূল্যায়ন করবে। তরুণ প্রজন্ম আজকে অনেক কনসাস, তারা যেটা চায় আমি তাদের পালস আমি বুঝি, তাদের সাথে থেকে আমি রাজনীতিটা করেছি এবং করতে চাই। আগামী দিনে তারা যেই বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা শোষণমুক্ত বাংলাদেশ চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, একটা মাদকমুক্ত একটা বাংলাদেশ চায়। আমি প্রতিটার সাথে আমি অ্যাটেনশন দিচ্ছি এবং তাদের সাথে আমি কথা বলতেছি। জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম হটস্পট। তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সাথে নিয়ে ঢাকা 18 সমস্যা দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি গঠিত। আমি আপনাকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার এই 6টি সংসদীয় আসনে আমি ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পেরেছি, এখানে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত রয়েছেন তাদের মধ্যে অনেকেই বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ভোটাররা বলছেন যে তাদের এখানে 27টি গ্যাসকূপ রয়েছে, যার মধ্যে 22টি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। তারা বলছেন যে তাদের নিজেদের গ্যাস দিয়ে রাজধানী সহ আশপাশের জেলা আলোকিত হলেও, তাদের এখানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ঢাকা শহর আলোকিত হলেও তারা অনেকেই গ্যাস থেকে বঞ্চিত। এই কারণে যিনি আগামীতে এমপি হবেন তাকে নিশ্চয়তা দিতে হবে যে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে ঘরে যেন গ্যাস লাইন পৌঁছে দেওয়া হয়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 46,419 কোটি টাকার 22 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে 25 ডিসেম্বর ঢাকা সহ মানুষের মহাসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল সন্ধ্যায় নাটোরের জেলা বিএনপি কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 24 তারিখের থেকে শুরু করে সারা রাত ব্যাপী মানুষের এই ঢাকা শহর একটা মানুষের নগরীতে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানকে সরাসরি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, তারেক রহমানকে কথা শোনার জন্য। নির্বাচনী আমেজ বিরাজ করছে রংপুর 3 সদর আসনের বিভিন্ন এলাকায়। ভোটারদের মন জয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামাত প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি আগামী নির্বাচনে জিতে নিতে চায় অন্য দলগুলো, যদিও সহজেই হাল ছাড়তে চান না জাপা নেতারা। তবে অবহেলিত উন্নয়ন বঞ্চিত রংপুরের জন্য যিনি কাজ করবেন তাকেই এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে চলছে ভোটের নতুন হিসাব নিকাশ। ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরাই এখন সক্রিয়। এই আসনে ১৯৭৯ সালে একবারই জয় পেয়েছে বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে। জামায়াত প্রার্থীর দাবি শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর ৩ আসনের উন্নয়ন বাস্তবে রূপ দেবে জামায়াত। আর রংপুরের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্য অবসানের জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা সরকার মানতে বাধ্য হবে। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও এই আসনে শক্ত অবস্থানে তাদের দল। এখানে সবশেষ এমপি ছিলেন জিএম কাদের। এবারও আসনটি ধরে রাখতে চায় দলটি। প্রার্থীরা তাদের নিজে কমফোর্ট ফিল করে যাতে নির্বাচনটা করতে, লেভেল প্লেইং ফিল্ড ভুল যা বোঝায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি। আমরা চাই যদি এগুলো নিশ্চিত করা হয় তাহলে আমরা জাতীয় পার্টি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূর আলম সিদ্দিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। তবে সাধারণ ভোটাররা চান অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে যিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন তাকেই বেছে নেবেন। আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেটা শান্তিপূর্ণ হবে। আমি চাইবো এমন একজনকে ভোট দিতে যে আমাদের জন্য, দেশের কল্যাণের জন্য, যা আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে। রংপুরের মোট ৬টি সংসদীয় আসনে এবার ভোটার ২৫,৯৯,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজশাহী থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি রাজশাহী শহরে, যেটা রাজশাহী ২ নির্বাচনী আসন। আর আমি এখন দাঁড়িয়ে আছি সাহেব বাজার সোনাদিঘির মোড়। শুনবো এখানকার মানুষের মুখ থেকে কেমন হচ্ছে নির্বাচনী আয়োজন, কেমন চলছে নির্বাচনের বাতাস। আয়োজন আসলে নির্বাচন নিয়ে তেমন একটা দেখা যাচ্ছে না, এবং মানুষের মধ্যেও তেমন উল্লাস উদ্দীপনা বলতে তেমন দেখা যাচ্ছে না। আপনি কি এবার প্রথম ভোটার হলেন নাকি? জি, আমি প্রথম ভোটার। আমার সব থেকে বড় যে অধিকারটা লাগবে সেটা হচ্ছে বাক স্বাধীনতা। সেটা বাস্তবে হোক এবং সোশ্যাল মিডিয়ায় হোক, আমি বাক স্বাধীনতাটা আগে চাই। এটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। সরকারটা আমি এমন চাই। ভোট দিতে পারিনি, আমার জীবনে একটা আফসোস যে আমি নতুন ভোটার ভোট দিব, কিন্তু আমি তো যাওয়ার আগে ভোট হয়ে গেছে, ভোটটা দিব কিভাবে? কিন্তু আমরা আসলে সুষ্ঠু ভোট চাই, সুন্দর ভোট চাই। আর আমরা চাই যে বিশৃঙ্খলা যাতে না হয়, যে সরকারে আসুক আমরা ভালো কিছু চাই, খারাপ কিছু চাই না। এখানকার তরুণরা বলছিলেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে চায় এবং যে সরকারই আসুক না কেন তারা শান্তিতে থাকতে চায়, বিশেষ করে বাক স্বাধীনতা চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি রাজশাহী শহরে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। কোনো দেশের সাথে শত্রুতা নয়, বরং দেশের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমনটাই নির্দেশ বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন সেমিনারে তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট হবে এমন কিছুতে জড়াবে না তারা। এছাড়া চলমান রাজনীতির ধরন পরিবর্তনের পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। India didn't choose us, we didn't choose India. We have to live together. We need, regional cooperation, and that should be encouraged. But it must be on the basis of mutual respect and dignity. Otherwise, it is difficult to cooperate.
তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং সবাইকে সাথে নিয়ে জামালপুর 1 আসনকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানী আগারগাঁওয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় উন্নয়ন বঞ্চিত হয়েছে জামালপুর, অথচ এই জেলার আওয়ামী লীগের নেতারা দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এ সময় জামালপুর সহ দেশবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানালো এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। বিকেলে রাওয়া কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে 50 জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধারা তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এতে মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখার কথা বলেন বক্তারা। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন মনে করেন, 52-এর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থান, এই তিনটি আন্দোলনই জাতির গৌরব ও অভিন্ন ঐতিহ্য। কোনো বিভাজন বা রাজনৈতিক স্বার্থের কারণে ইতিহাসকে ক্ষুণ্ণ করা যাবে না। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার সিনিয়র সামরিক কর্মকর্তা, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তন্নিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে খুলনা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদার এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার পৌনে 11টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউসে গুলিবিদ্ধ হন মোতালেব। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, গত 1 নভেম্বর মুক্তা হাউসের একটি কক্ষ ভাড়া নেন যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তন্নি। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পার্শ্ববর্তী একটি ফার্মেসি থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাত 12:30টার দিকে মোতালেব ও তার 2 সহযোগী একটি গাড়ি থেকে নেমে মুক্তা হাউস নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। এরপর সোমবার সকাল 10:59 গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ ঘটনার পর তন্নি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, 5টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। আমরা একটা জিনিস কনফার্ম হয়েছে যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, দেশের শত্রু, এনসিপির শত্রু। সুতরাং আমরা মনে করতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারাই এই এমন কাজটা সংগঠিত হয়েছে। সেন্টার ফর সায়েন্স টেক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোস্তফা কামাল। এরপর অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বুয়েট, বিআইডব্লিউটিসি, bdjobs.com এবং প্রাইভেট সেক্টরের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সারা দেশে জেগে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে অনেক জেলাতে কাঁপুনি ছড়াচ্ছে শীত। গত 5 দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল 6টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শেরপুরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করছে। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চারিদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতে বৃদ্ধ শিশুরা কষ্ট পাচ্ছে। শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এবারে অর্থ সংবাদ।
মায়ের পাশে বেবির যত্নে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের মাম্মাম বেবি ডায়াপার। এই ক্যাম্পেইনের আওতায় রাজধানী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যেখানে নবজাতকের যত্নে ব্যবহার করা হচ্ছে মাম্মাম বেবি ডায়াপার। নতুন মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল গিফট কার্ড ও সচেতনতামূলক কার্ড। থাকছে সারপ্রাইজিং গুডি ব্যাগ এবং সফটি কমফি মাম্মাম বেবি ডায়াপার। এছাড়াও আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক হাসপাতালে উপহার হিসেবে দেওয়া হচ্ছে 2টি করে মাম্মাম ব্র্যান্ডের ট্রলি ও বিশেষ গুডি ব্যাগ। আন্তর্জাতিক মানসম্পন্ন পাল্প ও উপাদান দিয়ে তৈরি এই ডায়াপার নবজাতকের সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ ও আরামদায়ক। এতে রয়েছে সর্বোচ্চ শোষণ ক্ষমতা, লিকেজ প্রুফ, 360 ডিগ্রি ইলাস্টিক ওয়েস্ট এবং ওয়েটনেস ইন্ডিকেটর, যা শিশুকে দীর্ঘ সময় শুষ্ক ও আরামদায়ক রাখে। এবারে আসছি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদে। মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষার জন্য এই কর্মসূচি। বিদেশি শক্তির হামলা মোকাবেলা ও নিজেদের সুরক্ষায় এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরুর পর যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। তারা বলছে, মহড়ার আড়ালে ইরান তাদের ওপর হামলা চালাতে পারে। এবছর গেল জুনে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধ হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালায় তেহরান। এরপরই নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার লোটোস শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 3টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে, তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবারে খেলার খবর। দুই বড় দলের লড়াইয়ে আক্রমণ কিংবা পাল্টা আক্রমণ তেমন দেখা গেল না। যাও আক্রমণ হলো, সেগুলো ভেস্তে গেল ফিনিশিংয়ের ব্যর্থতায়। তাতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি ড্র হওয়াতে লাভ হয়েছে সাদা কালোর জার্সিধারীদের। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রোড টু ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করল মোহামেডান। তবে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে কিছুটা শঙ্কায় আছে বসুন্ধরা কিংস। খেলার শেষ দিকে সহজ সুযোগ কাজে লাগাতে না পারায় লিগ ম্যাচে বসুন্ধরার কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে পারেনি আলফাজ আহমেদের দল। পিছিয়ে থেকেও মোহাম্মদ সালার দুর্দান্ত গোলে আফ্রিকান নেশনস কাপ জিম্বাবুয়েকে 2-1 ব্যবধানে হারিয়েছে মিশর। মরক্কোর আগাদের স্টেডিয়ামে আক্রমণ আর পাল্টা আক্রমণের এই খেলার 20 মিনিটে প্রিন্স দুবের কল্যাণে এগিয়ে থেকে বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি থেকে ফিরে খেলার 64 মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ওমর মারমুশ ম্যাচে 1-1 সমতা ফেরান। খেলার ইনজুরি টাইমে মোহাম্মদ সালাহ গোল করে মিশরের জয় নিশ্চিত করেন। এতে জয় দিয়েই আফকন কাপে নিজেদের অভিযান শুরু করল ফারাওরা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার অবনতি, অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই সমঝোতা। ভোটারদের নিরাপত্তায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিইসি। নির্বাচনকে সামনে অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দেশটির সাথে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা।
ঢাকার উদ্দেশ্যে কাল লন্ডন ছাড়বেন তারেক রহমান। বরণ করতে প্রস্তুত বিএনপি। অর্ধ কোটিরও বেশি লোক সমাগমের আশা। শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা। ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। ২৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুমকি। এবং চর দখলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় গুলিতে ৫ জন নিহত, আহত অন্তত ১০। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।